শুভ সন্ধ্যা। আজ সোমবার। এখন ক্যানবেরাতে সময় রাত ৮টা। শুরু হচ্ছে ক্যানবেরার 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। প্রতি সোমবার রাত ৮টায় এ অনুষ্ঠান প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 মেগাহার্টজে। আজ অনুষ্ঠান পরিচালনায় আছি আমি তানভীর হোসেন। আজকের অনুষ্ঠানে আছে আমার সাম্প্রতিক বিজ্ঞান বিষয়ক কয়েকটি লেখা। শ্রোতা বন্ধুরা, আপনারা হয়তো জানেন এবছর ২১ বই মেলায় আমার একটি বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ সংকলন বেরিয়েছে, যার নাম হল বিচিত্র বিজ্ঞান। জীবনের বিজ্ঞান, মহাবিশ্বের মহাবিশ্বয় এবং পদার্থের স্বরূপ, এই ৩ বিষয় নিয়েই বিচিত্র বিজ্ঞান লেখা হয়েছে। আজ আমি আপনাদের শোনাব জীবনের বিজ্ঞান নিয়ে আমার ২টি লেখা। প্রথম লেখাটি হল কোয়ান্টাম বায়োলজি নিয়ে। তাহলে আসুন আজ শোনা যাক কোয়ান্টাম বায়োলজি নিয়ে। বস্তুকণাদের ক্ষুদ্রাতি ক্ষুদ্র জগৎ চলে কোয়ান্টাম মেকানিক্সের নিয়মে। এই জগতের নিয়ম কানুনগুলো আমাদের পারিপার্শ্বিক দৃশ্যমান জগতের চেয়ে অনেক আলাদা। কিন্তু বর্তমান যুগের অনেক বিজ্ঞানী মনে করেন ক্ষুদ্রাতি ক্ষুদ্র জগতের এসব নিয়ম কানুন অনেক ক্ষেত্রে জীব জগতের জন্য প্রযোজ্য। এই বিষয়টি নিয়ে গবেষণা করার জন্য জীববিজ্ঞান এবং কোয়ান্টাম মেকানিক্সের সমন্বয়ে গঠিত হয়েছে বিজ্ঞানের একটি নতুন শাখা, যার নাম হল কোয়ান্টাম বায়োলজি। এ নিয়ে গবেষণার কার্যক্রম নতুন হলেও এর পেছনের ইতিহাস কিন্তু বেশ পুরনো। এ নিয়ে আলোচনা করার আগে চলুন এর পুরনো ইতিহাসটি একটু দেখে নেওয়া যাক। বিশ্বখ্যাত ডেনিস পদার্থবিজ্ঞানী নিলস বোর ছিলেন কোয়ান্টাম মেকানিক্সের একজন প্রধান রূপকার। তিনি সর্বপ্রথম কোয়ান্টাম মেকানিক্সের উপর ভিত্তি করে পদার্থের পারমাণবিক গঠনের ব্যাখ্যা দিয়েছিলেন। এই আবিষ্কারটির জন্য তিনি ১৯২২ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন। নোবেল পুরস্কার প্রাপ্তির 10 বছর পর ১৯৩২ সালে কোপেনহেগেনে এক বৈজ্ঞানিক সম্মেলনে তিনি একটি বক্তৃতা করেছিলেন। তার এই বক্তৃতার বিষয়বস্তু ছিল আলো এবং জীবন। এতে তিনি জীবজগতের অন্তর্নিহিত কার্যপ্রণালী ব্যাখ্যায় কোয়ান্টাম মেকানিক্সের সুদূর প্রসারী সম্ভাবনার কথা তুলে ধরেছিলেন। তার এই বক্তৃতা একজন তরুণ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানীকে ভীষণভাবে আলোড়িত করেছিল। তার নাম ছিল ম্যাক্স ডেলব্রুক। তিনি ছিলেন জার্মান। নিলস বোরের কথায় অনুপ্রাণিত হলে ম্যাক্স ডেলব্রুক পদার্থবিজ্ঞানের পরিবর্তে জীববিজ্ঞানের গবেষণায় আত্মনিয়োগ করেন। পরবর্তীতে তার হাত ধরেই মলিকুলার বায়োলজি জীববিজ্ঞানের একটি বিশেষায়িত শাখা হিসেবে আত্মপ্রকাশ করে। এখানে বলে রাখি, ম্যাক্স ডেলব্রুক মলিকুলার বায়োলজিতে তার অবদানের জন্য ১৯৬৯ সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। কোয়ান্টাম মেকানিক্সের আরেক দিকপাল ছিলেন আরউইন শ্রোডিঙ্গার। ১৯২৬ সালে শ্রোডিঙ্গারই তার ওয়েভ ফাংশন সমীকরণের মাধ্যমে বস্তুকণার কোয়ান্টাম অবস্থানের গাণিতিক ব্যাখ্যা দিয়েছিলেন। আমরা জানি কোয়ান্টাম জগতে বস্তুকণারা একই সাথে কণা এবং তরঙ্গ দ্বৈত রূপেই থাকতে পারে। সেজন্য সুনির্দিষ্টভাবে বস্তুকণাদের অবস্থান নির্ণয় করা যায় না। এটি করতে হলে শ্রোডিঙ্গারের ওয়েভ ফাংশন সমীকরণের সাহায্য নিতে হয়। এই অনন্য আবিষ্কারটির জন্য ১৯৩৩ সালে শ্রোডিঙ্গার পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার পেয়েছিলেন। পদার্থবিজ্ঞানী হলেও শ্রোডিঙ্গার জীবজগতের ক্ষেত্রে কোয়ান্টাম মেকানিক্সের গুরুত্ব নিয়ে ভাবনা চিন্তা করতেন। এ প্রসঙ্গে ১৯৪৪ সালে তিনি একটি পূর্ণাঙ্গ বই প্রকাশ করেছিলেন। বইটির নাম ছিল হোয়াট ইজ লাইফ।
এই বইটিতে তিনি জীবকোষের ভেতর এক বিশেষ ধরনের অণুর উপস্থিতির কথা বলেছিলেন। তার ধারণা ছিল এই যৌগিক অণুটির রাসায়নিক বন্ধনের মধ্যেই জীবজগতের সকল তথ্য লুকিয়ে আছে। তিনি আরো বলেছিলেন এই অণুটির অভ্যন্তরীণ ইলেকট্রনের কক্ষপথ পরিবর্তনের ফলে জীবজগতে মিউটেশন হয়। বলাই বাহুল্য তখনও ডিএনএ অণুর গঠন প্রণালী বিজ্ঞানীদের কাছে অজানা ছিল। 1953 সালে ফ্রান্সিস ক্রিক এবং জেমস ওয়াটসন ডিএনএ অণুর ডাবল হেলিক্স কাঠামোটি আবিষ্কার করেন। এই কাঠামোটি আবিষ্কৃত হবার পর মলিকুলার বায়োলজিতে বৈপ্লবিক পরিবর্তন হয়। একটি ডিএনএ অণু থেকে হুবহু আরেকটি ডিএনএ অণু কিভাবে তৈরি হয় সেটাও বিজ্ঞানীরা আবিষ্কার করলেন। একে বলে ডিএনএ রেপ্লিকেশন। তারপর ডিএনএ অণু কিভাবে প্রোটিন তৈরির কোডকে ধারণ করে সেটাও বিজ্ঞানীরা গবেষণা করে বের করে ফেললেন। এসব গবেষণার ফলে আমরা এখন জানি জীবজগতের বংশগতির ধারক এবং বাহক হল ডিএনএ অণু। এক কথায় বলা যায় জীবনের নীল নকশাকে ধারণ করে ডিএনএ অণু। এই অণুটির ভৌত রাসায়নিক গঠনের মধ্যেই জীবজগতের অনেক অজানা বিষয়কে বিজ্ঞানীরা ব্যাখ্যা করতে পারলেন, কিন্তু এর জন্য কোয়ান্টাম মেকানিক্সের কোনো প্রয়োজন হল না। কোয়ান্টাম মেকানিক্সের সাহায্য ছাড়াই দুর্বার গতিতে এগিয়ে চলল মলিকুলার বায়োলজি এবং জেনেটিক্স। পদার্থবিজ্ঞানীরাও ভৌত জগতে কোয়ান্টাম মেকানিক্সের প্রয়োগ নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়লেন। জীব জগৎ নিয়ে তারা আর বিশেষ মাথা ঘামালেন না। এভাবে প্রাকৃতিক বিজ্ঞানের দুটি শাখা দুদিকে মোড় নিল। কিন্তু মজার ব্যাপার হল 50 বছর পর বর্তমান শতাব্দীতে এসে বায়োলজির সাথে কোয়ান্টাম মেকানিক্সের আবার দেখা হয়েছে। বর্তমান যুগের বিজ্ঞানীরা জীবজগতের অন্তর্গত অনেক অত্যাবশ্যক প্রক্রিয়া ব্যাখ্যা করার জন্য কোয়ান্টাম মেকানিক্সের শরণাপন্ন হচ্ছেন। সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস প্রক্রিয়ার কথাই ধরুন। এই প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ এবং কার্বন ডাইঅক্সাইড থেকে আলোক রশ্মির সাহায্যে কার্বোহাইড্রেট এবং অক্সিজেন উৎপন্ন হয়। পৃথিবীতে প্রাণের বিকাশের ক্ষেত্রে সালোক সংশ্লেষণের গুরুত্ব অপরিসীম। এই রাসায়নিক বিক্রিয়ার সাহায্যেই উদ্ভিদ তার নিজের খাদ্য নিজেই প্রস্তুত করতে পারে। উদ্ভিদের উপর নির্ভর করেই যাবতীয় প্রাণীকুল বেঁচে থাকে। মোদ্দা কথা হল সালোক সংশ্লেষণ না থাকলে পৃথিবীতে প্রাণের বিকাশ হতো না। বহু বছর ধরেই বিজ্ঞানীরা উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া নিয়ে গবেষণা করছেন। তারা দেখেছেন এই রাসায়নিক প্রক্রিয়াটির সূচনা হয় উদ্ভিদ কোষের ক্লোরোফিল পিগমেন্টের ভেতর। সূর্যের আলোর ফোটন কণার আঘাতে ক্লোরোফিলের অন্তর্গত ম্যাগনেসিয়াম পরমাণুর একটি ইলেকট্রন স্থানচ্যুত হয়। এই স্থানচ্যুত ইলেকট্রনটিকে বলা হয় এক্সাইটন। স্থানচ্যুত হবার পর এই এক্সাইটনটি উদ্ভিদ কোষের সালোক সংশ্লেষণ বিক্রিয়া কেন্দ্রে ন্যানোসেকেন্ডের মধ্যেই পৌঁছে যায়। বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন এই স্থানান্তর প্রক্রিয়াটি প্রায় 100% কার্যকরভাবে সম্পন্ন হয়, অর্থাৎ এক্ষেত্রে কোনো ইলেকট্রনের অপচয় হয় না। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ কিভাবে এতটা দক্ষতার সাথে ইলেকট্রন স্থানান্তর করতে পারে এ নিয়ে গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীরা কোয়ান্টাম মেকানিক্সের দ্বারস্থ হয়েছেন। বিজ্ঞানীরা জানেন কোয়ান্টাম মেকানিক্সের নিয়ম অনুযায়ী বস্তুকণারা একই সাথে একাধিক অবস্থানে থাকতে পারে। একে বলে সুপারপজিশন। বিজ্ঞানীদের ধারণা কোয়ান্টাম সুপারপজিশনের ফলে স্থানচ্যুত ইলেকট্রনটি তরঙ্গের আকারে একাধিক সম্ভাব্য পথে সালোক সংশ্লেষণের বিক্রিয়া কেন্দ্রে অতি দ্রুতই পৌঁছে যায়। তবে এ ব্যাপারে অনেক বিজ্ঞানী এখনো নিশ্চিত নন। তার কারণ হল সাধারণ তাপমাত্রায় উদ্ভিদ কিভাবে বস্তুকণার কোয়ান্টাম অবস্থানকে ধরে রাখতে পারে সেটার ব্যাখ্যা দেওয়া কঠিন। সাধারণত বস্তুকণার কোয়ান্টাম অবস্থান পর্যবেক্ষণ করতে হলে তাপমাত্রা প্রায় পরম শূন্য অর্থাৎ -273°C তাপমাত্রার কাছাকাছি নামিয়ে আনতে হয়। বলাই বাহুল্য এই তাপমাত্রায় উদ্ভিদের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ইলেকট্রনের গতিপথ পর্যবেক্ষণ করার জন্য বর্তমানে আল্ট্রাফাস্ট স্পেকট্রোস্কোপি, সিঙ্গেল মলিকুল স্পেকট্রোস্কোপি, টাইম রিজলভ মাইক্রোস্কোপি, সিঙ্গেল পার্টিকেল ইমেজিং,
ইত্যাদি অত্যন্ত সংবেদনশীল প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এসব প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা কোয়ান্টাম পর্যায়ে সালোক সংশ্লেষণ পদ্ধতিকে অনুসরণ করার চেষ্টা করছেন। আশা করা যাচ্ছে এর ফলে কোয়ান্টাম বায়োলজি গবেষণার অনেক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। ডিএনএ মিউটেশনের ক্ষেত্রেও কোয়ান্টাম মেকানিক্সের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আগেই বলেছি, ডিএনএ হল জীবজগতের জেনেটিক কোডের ধারক এবং বাহক। জেনেটিক কোডের বর্ণমালায় রয়েছে ডিএনএর 4টি নাইট্রোজেন বেস। এদের নাম হল অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন এবং গুয়ানিন। এদেরকে নামের 4টি আদ্যক্ষর এ, টি, জি, সি দিয়ে প্রকাশ করা হয়। ডিএনএ অণুর ভেতর এ জোড় বেঁধে থাকে টি এর সাথে আর সি জোড় বেঁধে থাকে জি এর সাথে। এই নাইট্রোজেন বেসগুলোর সামগ্রিক বিন্যাসে যাবতীয় উদ্ভিদ এবং প্রাণীর জিনোম রচিত হয়েছে। ডিএনএ অণুতে অনেক সময় প্রাকৃতিকভাবেই নাইট্রোজেন বেসগুলোর অবস্থানের পরিবর্তন হয়। একে বলে মিউটেশন। এর ফলে জীবের বৈশিষ্ট্যের পরিবর্তন হতে পারে। মিউটেশনের অনেকগুলো কারণ রয়েছে। এর একটি প্রধান কারণ হল ডিএনএ রেপ্লিকেশনের সময় মাঝে মাঝে জি-সি জোড়টি এটি জোড়ে পরিবর্তিত হয়ে যেতে পারে, অথবা এর উল্টোটাও হতে পারে। বিজ্ঞানীরা জানেন ডিএনএর ভেতর এই জোড় বাঁধার কাজটি করে হাইড্রোজেন পরমাণু। তাদের ধারণা ডিএনএ অণুর ভেতর হাইড্রোজেন পরমাণুর অবস্থান পরিবর্তনই এই মিউটেশনটার কারণ। এই অবস্থান পরিবর্তনের কারণটি ব্যাখ্যা দিতে গিয়ে বিজ্ঞানীরা বলেছেন কোয়ান্টাম টানেলিং এর ফলে এটি হচ্ছে। কোয়ান্টাম টানেলিং হল বস্তুকণার একটি অন্যতম বৈশিষ্ট্য। এর ফলে একটি বস্তুকণা শক্ত কোনো বাহ্যিক বাধা অতিক্রম করে অনায়াসে এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে পারে। তবে বস্তুকণা ভারী হলে তার কোয়ান্টাম টানেলিং এর সম্ভাবনা কমে যায়। সেজন্য বিজ্ঞানীরা ডিএনএ হাইড্রোজেন বন্ডে সাধারণ হাইড্রোজেনের পরিবর্তে হাইড্রোজেনের ভারী আইসোটোপ ডিটোরিয়াম ব্যবহার করে দেখেছে, এতে ডিএনএ মিউটেশনের পরিমাণ অনেক কমে যায়। এর ফলে তারা ডিএনএ মিউটেশনের সাথে কোয়ান্টাম টানেলিং এর একটা যোগসূত্র পেয়েছে। এটি কোয়ান্টাম টানেলিং এর সপক্ষে একটি বড় প্রমাণ এবং নিঃসন্দেহে একটি বিস্ময়কর আবিষ্কার। জীবজগতে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে নানা ধরনের এনজাইমের প্রয়োজন হয়। এই এনজাইমগুলো প্রধানত অনুঘটক হিসাবে কাজ করে। এরা মূলত প্রোটিন অণু। এই প্রোটিন অণুগুলো জীব রাসায়নিক বিক্রিয়াকে বহুগুণে ত্বরান্বিত করে। এনজাইম কিভাবে কাজ করে তার ব্যাখ্যা দিতে গিয়ে বিজ্ঞানীরা বলেছেন এটিও কোয়ান্টাম টানেলিং এর ফলেই সম্ভব হয়। এই প্রক্রিয়ায় এনজাইমগুলো কোনো বাধা বিপত্তি ছাড়াই অতি দ্রুত ইলেকট্রন এবং প্রোটন কণাগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করতে পারে। এর ফলে জৈব রাসায়নিক প্রক্রিয়ার গতি বহুগুণে বৃদ্ধি পায়। এ নিয়ে বর্তমানে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। মানুষের মস্তিষ্কের কার্যপ্রণালী এবং বুদ্ধিবৃত্তির ব্যাখ্যার ক্ষেত্রেও আজকাল কোয়ান্টাম মেকানিক্সের আশ্রয় নেওয়া হচ্ছে। এ ব্যাপারে নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী রজার পেনরোজের ভূমিকা অগ্রগণ্য। তিনি বলেছেন, ব্রেনের নিউরন কোষের মাইক্রোটিউবুলের অভ্যন্তরে বস্তুকণার কোয়ান্টাম সুপারপজিশনের পরিবর্তনের ফলে মানুষের মস্তিষ্কে অনুভবের সৃষ্টি হয়। তবে এর সপক্ষে কোনো পরীক্ষামূলক প্রমাণ এখনো নেই। অতি সম্প্রতি আয়ারল্যান্ডের ট্রিনিটি কলেজের একদল বিজ্ঞানী মানুষের ব্রেইনের নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স স্পেকট্রোস্কোপি করে দেখিয়েছেন মস্তিষ্কে অনুভূতি প্রকাশের ক্ষেত্রে কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্টের ভূমিকা থাকার সম্ভাবনা রয়েছে। এখানে বলে রাখি, কোয়ান্টাম জগতে একটি বস্তুকণা অন্য একটি দূরবর্তী বস্তুকণার সাথে অদৃশ্য বন্ধনে জড়িয়ে থাকতে পারে। কোয়ান্টাম মেকানিক্সের পরিভাষায় একে বলে এনট্যাঙ্গেলমেন্ট। সোজা বাংলায় এর মানে হল পরস্পর জড়িয়ে থাকা। পদার্থবিজ্ঞানীরা দেখেছেন প্রকৃতিতে দুটো বস্তুকণার উদ্ভব এমনভাবে হতে পারে যেখানে একটি বস্তুকণার কোয়ান্টাম চরিত্র ব্যাখ্যা করলে অন্য বস্তুকণাটির কোয়ান্টাম চরিত্র জানা যাবে। যদিও আপাত দৃষ্টিতে দুটি বস্তুকণার মধ্যে সরাসরি কোনো যোগাযোগ নেই এবং তাদের মধ্যে অনেক দূরত্বও রয়েছে, কিন্তু কোনো এক অদৃশ্য বন্ধনে কোয়ান্টাম জগতে একটি বস্তুকণা অন্য একটি দূরবর্তী বস্তুকণার সাথে জড়িয়ে থাকতে পারে। 30-এর দশকে আইনস্টাইন একে বলেছিলেন
স্পুকি অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স। বোঝাই যাচ্ছে এনট্যাঙ্গলমেন্ট বিষয়টা নিয়ে আইনস্টাইন বেশ অস্বস্তিতে ছিলেন। 60-এর দশকে জন স্টুয়ার্ট বেল নামে একজন পদার্থবিজ্ঞানী কোয়ান্টাম এনট্যাঙ্গল নিয়ে আইনস্টাইনের অস্বস্তির উত্তর দিয়েছিলেন। তিনি জড়িয়ে থাকা দুটো দূরবর্তী বস্তুকণার মাঝে অসমতার তত্ত্ব নিয়ে বেল থিওরেম প্রকাশ করেছিলেন। বেল অসমতার লঙ্ঘনই হল কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্টের প্রমাণ। 70-এর দশকে জন ক্লাউজার, 80-এর দশকে অ্যালান আসপেক্ট এবং 90-এর দশকে অ্যান্টন জেলিঙ্গান নামে তিনজন বিজ্ঞানী পৃথক পৃথক পরীক্ষার মাধ্যমে বেল অসমতার লঙ্ঘন প্রমাণ করেছিলেন। তাদের যুগান্তকারী পরীক্ষার মধ্যে দিয়ে পদার্থবিজ্ঞানে কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্টের সত্যতা প্রতিষ্ঠিত হয়েছে। এজন্য 2022 সালে পদার্থবিজ্ঞানে তাদের তিনজনকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। তাদের এই গবেষণা কোয়ান্টাম তথ্য প্রযুক্তির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে নোবেল কমিটি মনে করছেন। কিন্তু মানুষের মস্তিষ্কের কার্যপ্রণালী এর মাধ্যমে ব্যাখ্যা করা গেলে ভবিষ্যতে একে কাজে লাগিয়ে অত্যন্ত দ্রুত গতির কোয়ান্টাম কিউবিট তৈরি করার কাজটি সহজ হয়ে যাবে। এবার আসুন দেখা যাক পরিযায়ী পাখিরা কিভাবে কোয়ান্টাম মেকানিক্সের সুবিধা নিচ্ছে। পরিযায়ী পাখিরা কিভাবে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সঠিক গন্তব্যে পৌঁছে যায় এ নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করছেন। গবেষণা করে তারা দেখেছেন পাখিদের চোখে ক্রিপ্টোক্রোম নামে এক বিশেষ ধরনের আলোক সংবেদনশীল প্রোটিন অণু রয়েছে। পাখিদের চোখ যখন আলোক সংস্পর্শে আসে তখন আলোর ফোটন কণা ক্রিপ্টোক্রোমের ইলেকট্রনের কোয়ান্টাম অবস্থানে পরিবর্তন ঘটায়। এর ফলে একটি ক্রিপ্টোক্রোমের ইলেকট্রন আরেকটি ক্রিপ্টোক্রোমের ইলেকট্রনের সাথে অদৃশ্য বন্ধনে জড়িয়ে পড়ে। আগেই বলেছি কোয়ান্টাম মেকানিক্সের পরিভাষা একে বলা হয় এনট্যাঙ্গলমেন্ট। এটি খুবই ক্ষণস্থায়ী হয়, কিন্তু এর ফলে ক্রিপ্টোক্রোমের একটি ইলেকট্রনের সাথে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের মিথস্ক্রিয়া কিছুটা পরিবর্তন হয়। বিজ্ঞানীদের ধারণা ক্রিপ্টোক্রোমের ইলেকট্রনের এই কোয়ান্টাম পরিবর্তনের ফলে পাখির চোখে আলোক রশ্মির পরিবর্তন হিসেবে ধরা পড়ে। এর ফলে পাখি যখন উড়ে তখন পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের সামান্যতম পরিবর্তন তার চোখে আলোক রশ্মির সূক্ষ্ম পরিবর্তন হিসেবে ধরা পড়ে। বিজ্ঞানীরা মনে করেন এই পরিবর্তনের প্যাটার্ন অনুসরণ করেই পরিযায়ী পাখিরা দীর্ঘ যাত্রায় তাদের কাঙ্ক্ষিত পথটি খুঁজে পায়। কোয়ান্টাম বায়োলজি নিয়ে গবেষণা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এটি বিজ্ঞানের একটি উদীয়মান শাখা। আমরা আশা করতে পারি এ নিয়ে বিজ্ঞানীরা আরো গবেষণা করে ভবিষ্যতে অনেক নতুন বিষয় আবিষ্কার করবে। বিশেষত জীব জগতের সাধারণ তাপমাত্রায় বস্তুকণাদের কোয়ান্টাম অবস্থান কিভাবে অক্ষুণ্ণ থাকে সেটা জানাটা খুবই জরুরি। এটা জানা হলে একে কাজে লাগিয়ে মানুষের পক্ষে কোয়ান্টাম কম্পিউটার সহ অনেক নতুন উদ্ভাবনী প্রযুক্তি আবিষ্কার করা সহজ হবে। বর্তমান প্রজন্মের বিজ্ঞানীরা এ ব্যাপারে আগ্রহী হলে বিজ্ঞানের এই নবীন শাখাটি নিঃসন্দেহে অনেক দূর এগিয়ে যাবে। শ্রোতা বন্ধুরা, এটাই ছিল কোয়ান্টাম বায়োলজি নিয়ে আমার সাম্প্রতিক লেখা। আশা করি লেখাটা আপনাদের কাছে ভালো লেগেছে। এবার আসুন একটা ছোট্ট বিরতি নেওয়া যাক। এই বিরতিতে আমরা একটা গান শুনে আসবো। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে। তাই জাগে আমার গান আকাশ ভরা। অসীম কালে যে
অসীম কালে যে হিল্লোলে জোয়ার ভাটায় ভুবন দোলে, নাড়িতে মোট রক্তধারা লেগেছে তার টান, বিস্ময়ে তাই জাগে জাগে আমার প্রাণ আকাশ ভরা। ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে, ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে। ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে, ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে। ছড়িয়ে আছে আনন্দেরই রাত, বিস্ময়ে তাই যায়। শ্রোতা বন্ধুরা, বিরতির পর আবার ফিরে এলাম। এবার আমি আপনাদেরকে শোনাবো একটি নতুন লেখা। এটা হলো ডিএনএ এবং তথ্য সংরক্ষণ। জীবজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অণু হল ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, যাকে সংক্ষেপে বলা হয় ডিএনএ। জীবকোষের নিউক্লিয়াসে ক্রোমোজোমের মধ্যেই মূলত এর অবস্থান। ডিএনএ অণু দুটো লম্বা সুতোর মতো পরস্পরকে জড়িয়ে থাকে। তাদের এই জড়িয়ে থাকা কাঠামোটিকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন ডিএনএ ডাবল হিলিক্স। এই ডাবল হিলিক্স কাঠামোটি তৈরি হয়েছে ডিঅক্সিরাইবোজ, ফসফেট এবং 4 ধরনের নাইট্রোজেন বেস দিয়ে। এদের নাম হল অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন এবং সাইটোসিন। এদেরকে এদের নামের 4টি আদ্যক্ষর ATGC দিয়ে প্রকাশ করা হয়। ডিএনএ ডাবল হিলিক্সের ভেতর A জোড় বেঁধে থাকে T এর সাথে, আর C জোড় বেঁধে থাকে G এর সাথে। ডিএনএ বর্ণমালার এই 4টি অক্ষর ATGC দিয়েই সকল জীবের জিনোম রচিত হয়েছে। জিনোম বলতে কোন জীবের সামগ্রিক ডিএনএ বিন্যাসকে বোঝায়। যেমন ধরুন, মানুষের জিনোমে রয়েছে 3 বিলিয়ন AT এবং GC বেস জোড়। তথ্য ভান্ডার হিসেবে এটা কিন্তু বিশাল বড়। মানুষের জিনোমে রক্ষিত সকল ATGC কে যদি ধারাবাহিকভাবে A4 সাইজের কাগজে প্রিন্ট করে স্ট্যাক করে রাখা হয়, তাহলে তার উচ্চতা হবে প্রায় 130 মিটার, অর্থাৎ নিউ ইয়র্কের স্ট্যাচু অব লিবার্টির চেয়ে উঁচু হয়ে যাবে। মানবদেহের 30 ট্রিলিয়ন কোষের প্রতিটি কোষের ভেতর এই পরিমাণ তথ্য লেখা আছে। তাহলে বোঝা যাচ্ছে ডিএনএ বিপুল পরিমাণ তথ্যকে অত্যন্ত ক্ষুদ্র স্থানে সন্নিবেশিত করে রাখতে পারে। এটাই হলো প্রকৃতির নিয়ম। লক্ষ কোটি বছর ধরে প্রকৃতি তার নিজস্ব নিয়মে ডিএনএ অণুর ভেতর জীবনের যাবতীয় তথ্যকে ধারণ করেছে এবং বংশ পরম্পরায় ছড়িয়ে দিয়েছে। ডিএনএ অণুকে অনেকে বলেন দি মাস্টার মলিকুল অফ লাইফ। এক কথায় বলা যায় জীবনের নীল নকশাকে ধারণ করে ডিএনএ অণু। মজার ব্যাপার হলো, জীব বৈশিষ্ট্যের ধারক এবং বাহক ডিএনএ অণুকে বিজ্ঞানীরা এখন তথ্য প্রযুক্তির কাজে লাগাচ্ছে। বিজ্ঞানীদের মতে ডিএনএ অণু যদি সার্থকভাবে জীবজগতের সকল তথ্যকে ধারণ করতে পারে, তাহলে ইলেকট্রনিক তথ্য প্রযুক্তির ডেটাকেও ধারণ করার ক্ষেত্রে একে কাজে লাগানো যেতে পারে। আমরা জানি কম্পিউটারের সকল তথ্য বাইনারি কোডে লেখা থাকে। এই কোডে দুটো মাত্র সংখ্যা থাকে, 0 এবং 1। এ দুটো বাইনারি সংখ্যার বিভিন্ন বিন্যাসে কম্পিউটারের অভ্যন্তরে যাবতীয় তথ্য আদান প্রদান হয়। বিজ্ঞানীরা মনে করেন ডিএনএ অণুর ক্ষেত্রেও ATGC কে এরকম বাইনারি কোডে প্রকাশ করা যায়। যেমন ধরেন, A হলো 00, T হলো 11, G হলো 10, C হলো 01। এ ধরনের বাইনারি কোডের উপর ভিত্তি করে যে কোনো ডিজিটাল ডেটাকে
ডিএনএ এটিজিসি কোডে রূপান্তরিত করা সম্ভব। তারপর সেই ডিএনএ কে সংশ্লেষণ করে কৃত্রিম ডিএনএ তে রূপান্তরিত করাও যাবে। এভাবে বিশাল কোনো ডিজিটাল ডেটা সেট, যেমন ধরুন কোনো ছায়াছবি, উপন্যাস অথবা গানকে সংশ্লেষিত বা কৃত্রিম ডিএনএ তে রূপান্তরিত করে দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে। তারপর ওই ডিএনএ এর ভেতর সিকোয়েন্সিং করলেই ওর ভিতর যাবতীয় তথ্য উদ্ধার করাটা সম্ভব হবে। এসব কৃত্রিম ডিএনএ অণুর কোটি কোটি কপি তৈরি করাটাও কোনো সমস্যা নয়। বর্তমান যুগের বিজ্ঞানীরা মনে করেন ইলেকট্রনিক হার্ড ডিস্কের চেয়ে ডিএনএ তথ্য ভান্ডার অনেক টেকসই হবে। লক্ষ কোটি বছর ধরে প্রকৃতির তথ্য ভান্ডার হিসেবে ডিএনএ টিকে আছে। সেজন্যই প্রাচীন ফসিল থেকে ডিএনএ সংগ্রহ করে বিজ্ঞানীরা বিভিন্ন বিলুপ্ত জীব সম্বন্ধে নানান তথ্য উদ্ধার করতে সক্ষম হয়েছেন। বিজ্ঞানীরা আরো মনে করছেন ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল ডেটা সন্নিবেশিত করলে অত্যন্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র স্থানের ভেতর বিপুল পরিমাণ তথ্য দীর্ঘমেয়াদের জন্য সংরক্ষণ করা যাবে। এই প্রযুক্তি হবে বর্তমান যুগের প্রচলিত ম্যাগনেটিক টেপ বা যে কোনো সলিড স্টেট ডিভাইসের চেয়ে কয়েক লক্ষ গুণ ছোট। এই বিষয়টি নিয়ে গত এক যুগ ধরেই জোর গবেষণা চলছে। 2012 সালে ব্রিটিশ বিজ্ঞানীরা সর্বপ্রথম 739 কিলোবাইট ডিজিটাল ডেটাকে ডিএনএ ডেটা রূপান্তরিত করতে সক্ষম হয়েছিলেন। এর মধ্যে ছিল শেক্সপিয়ারের সনেট এবং মার্কিন লুথার কিং এর সেই ঐতিহাসিক ভাষণ। এর 4 বছর পর 2016 সালে মাইক্রোসফটের গবেষকরা আগের রেকর্ড ভঙ্গ করে 200 মেগাবাইট ডিজিটাল ডেটাকে ডিএনএ ডেটায় রূপান্তরিত করেছিলেন। এর মধ্যে ছিল জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার সনদ এবং একটি মিউজিক ভিডিও। এসব পরীক্ষামূলক ডিএনএ ডেটার তথ্য সংরক্ষণের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি আমেরিকার বিজ্ঞানীরা ঘোষণা দিয়েছেন তারা একটি নতুন ধরনের ডিএনএ মাইক্রোচিপ আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। এতে বর্তমানে প্রচলিত ডিএনএ ডেটা প্রযুক্তির চেয়ে 100 গুণ বেশি তথ্য তারা ধারণ করতে পারবেন। অনেকেই মনে করেন ডিএনএ ডেটা সংরক্ষণের ক্ষমতা এতই বেশি যে ভবিষ্যতে ইন্টারনেটের সকল তথ্য ডিএনএ এর ভেতর সংরক্ষণ করে একটি ছোট্ট বাক্সের মধ্যে রাখা যাবে। এখন প্রশ্ন হলো সংরক্ষিত তথ্যকে ডিএনএ এর ভেতর থেকে উদ্ধার করে কিভাবে কাজে লাগানো যাবে। আগেই বলেছি এর জন্য ডিএনএ সিকোয়েন্সিং করতে হবে। এর মানে হলো শুরু থেকে শেষ পর্যন্ত ডিএনএ অণুর ভেতর এটিজিসি বেসগুলো কিভাবে সাজানো আছে সেটা বের করা। এটা করা একসময় খুব কঠিন এবং ব্যয়সাধ্য কাজ ছিল। এখন স্বয়ংক্রিয় ডিএনএ সিকোয়েন্সিং মেশিনের সাহায্যে এটা সহজেই করা যায়। আজকাল অত্যাধুনিক হাই থ্রুপুট সিকোয়েন্সিং মেশিনে আগের চেয়ে অনেক দ্রুত জিনোম সিকোয়েন্স করা যায়। তবে এটি তথ্য প্রযুক্তির জন্য এখন উপযুক্ত হয়ে ওঠেনি। তথ্য প্রযুক্তির জন্য দরকার হবে অতি দ্রুত সিকোয়েন্সিং, যেটা সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে ডিএনএ তথ্য পাঠোদ্ধার করে দেবে। এজন্য হয়তো আরো কয়েক দশক অপেক্ষা করতে হতে পারে। তবে মনে রাখতে হবে ডিএনএ ডেটা সংরক্ষণের সবচেয়ে বড় সুবিধা হল এর বিশাল ধারণ ক্ষমতা এবং দীর্ঘকাল টিকে থাকার ক্ষমতা। এজন্যই তথ্য প্রযুক্তি এবং জীব প্রযুক্তির গবেষকরা ডিএনএ ডেটা সংরক্ষণের সম্ভাবনা নিয়ে জোর গবেষণা করছে। শ্রোতা বন্ধুরা, আমার এ দুটি লেখা থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন জীববিজ্ঞান এখন শুধুমাত্র জীববিজ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ নেই। এর মধ্যে এখন কোয়ান্টাম মেকানিক্স এবং ইনফরমেশন টেকনোলজিও চলে এসেছে। আসলে ভবিষ্যতে বিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে যে বিভাজন রয়েছে সেই বিভাজনগুলো আর থাকবে না। তখন টেকনোলজিক্যাল বাউন্ডারি বলতে আর কিছুই থাকবে না। জিন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, ন্যানো টেকনোলজি, কোয়ান্টাম মেকানিক্স সবই একাকার হয়ে একটি টেকনোলজিক্যাল সিঙ্গুলারিটিতে পৌঁছে যাবে। একজন বিজ্ঞান লেখক হিসাবে আমার ধারণা এটি আগামী 2 দশকের মধ্যেই সম্ভব হবে। মানুষের কল্যাণে বিজ্ঞান আরো অনেক এগিয়ে যাবে, এই আশা আমরা করতেই পারি।
শ্রোতা বন্ধুরা, আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। বাংলা রেডিও আপনাদের কেমন লাগে জানলে আমরা খুশি হব। মতামত জানানোর ইমেইল হল banglaredio@gmail.com। এছাড়া আপনারা বাংলা রেডিওকে টুইটার এবং ফেসবুকেও অনুসরণ করতে পারেন। আপনারা যদি ফেসবুক বা টুইটার গ্রুপে যোগ দেন, আমরাই আপনাদের প্রতি সপ্তাহের বিবরণ পাঠাতে পারি। আমাদের প্রচারিত সব অনুষ্ঠানের রেকর্ডিং banglaredio.org.au ওয়েবসাইটে এবং বাংলা রেডিও ক্যানবেরা ইউটিউব চ্যানেলে যখন ইচ্ছে শোনার জন্য সংরক্ষণ করা হয়। আপনারা চাইলে আমাদের তৈরি বাংলা রেডিও ক্যানবেরা ফ্রি লিসেন অ্যাপ দিয়েও আপনার মোবাইল ডিভাইসে আমাদের সব পুরনো অনুষ্ঠানগুলো শুনতে পারবেন। এ ব্যাপারে বিস্তারিত ওয়েবসাইটে দেওয়া আছে। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে আসছে সোমবার রাত 8টায়। শোনার আমন্ত্রণ রইল। আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা যে যেখানেই থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও শান্তিতে থাকুন, এই কামনা করে আজ বিদায় নিচ্ছি। শুভরাত্রি।